দেখুন, আমি এই ব্যাপারে এক্ষুনি কিছু আপনাদের বলবো না। জোট প্রক্রিয়া জারি আছে, কার কার সঙ্গে হচ্ছে কার কার সঙ্গে হবে না সেটা আপনারা কয়েকদিন অপেক্ষা করুন। 31 জানুয়ারি আমার, আপনারা জানেন যে 1 ফেব্রুয়ারি আমি একটা ব্রিগেডের সভা করতে চেয়েছিলাম। ডিফেন্সের এনওসি না পাওয়ার জন্য সেটা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছাকাছি একটা 50 বিঘা জমির এনওসি নেওয়া হয়েছে। সেখানে রাজ্য প্রশাসনের, পুলিশ প্রশাসনের এবং সিভিল এসডিও সাহেব, আমি একটা 31 জানুয়ারি সভা করব। সেখানে 90% চান্স আছে কারা কারা আমার জোটে থাকবে, তাহলে তারা ডায়াসে থাকবে। আর যদি তারা না থাকে, আপনারা নিশ্চিত থাকুন 15 ফেব্রুয়ারি অর্থাৎ 15ই ফেব্রুয়ারির মধ্যে পুরো এই তৃণমূলের সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য যা করার করা হবে। কে বলেছে আপনাকে এসব? আপনাদের কোনো ভুয়ো খবরের প্রশ্ন আমি উত্তর দেবো না। কখন কার সাথে বসবো, কোথায় কি কথা বলবো, সেটা আপনাকে কেন ওপেন করবো? ওনাকে জিজ্ঞেস করুন কি আছে। ফাইনাল লিস্টটা পরিণত হয় তাহলে হয়তো যথাসময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে। সেটাও আজকের দিনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল লিস্ট, তাহলে নির্বাচনটাই হবে না। দেখবেন 356 অটোমেটিক 5 মে রাত্রি 12টার সময় লাগু হয়ে যাবে। তখন এই পুলিশ, তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে, কোথায় কলঙ্ক মুছতে বামেরা নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে। সেখানে হেভিওয়েট প্রার্থীদের দাঁড় করাবে এবং জোট সঙ্গীদের জন্য কিছু ছেড়ে রাখছে। আপনাদের এক্ষেত্রে ভূমিকা কি, মানে এদের বক্তব্য নিয়ে কি বলবেন? আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কি কি তাদের নিজস্ব পলিসি হবে, কোথায় কাকে তিনারা প্রার্থী করবেন, কার সঙ্গে তিনারা আসবেন না আসবেন, সেটা তিনাদের ব্যাপার। আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে। মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে। 2011 সালে 34 বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে 182 দিয়েছিল, আর ন্যাশনাল কংগ্রেসকে 42। সেই 42-এর মধ্যে হুমায়ুন কবির ছিল। যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে রবিউল তিনি বলছেন, আপনার এমএলএ রেজিনগরে তিনি বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে ভরতপুর ছেড়ে আপনি পালিয়ে যাচ্ছেন, রেজিনগরে আপনাকে ওয়েলকাম, দেখি কত দম আছে, কত বড় নেতা হয়েছে। ওদের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন। তখন তিনি হেরেছিলেন 1956 ভোটে। এদের অনেক ভৈফোড় নেতা আছে ববি হাকিমের মতো। রবিউলকে তো আমি মনেই করি না কিছু। এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য। তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি 1956 ভোটে হেরেছিল। আর আরও 77টা সিট, 77 বিজেপি আর 9 ধরলে 78। তাহলে উনি জ্যান্ত 294টাই প্রার্থী, 78টা সিট হেরেছিল। আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না, ওই মমতা ব্যানার্জি আসুক। আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না, অভিষেক ব্যানার্জি আসুক। তাদের যদি মিনিমাম 30,000 করে ভোটে না হারাতে পারে, তাহলে আমি 10 হাত করে রাস্তায় নাকছে চুরি দিয়ে বাড়িতে ঢুকে যাব। আপনারা মন্তব্য তৃণমূল কংগ্রেস সামনে আনছে, এনে বলছে যে আসল গদ্দারের মুখোশ ঘুরে পড়লো। আপনি যেটা মুখ্যমন্ত্রী হবেন বলছেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে। কোথায় বলেছি বিজেপি সাথে? আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। 294-এর মধ্যে আমি 100-র উপরে যাব। আর আমার পরে থাকবে বিজেপি, তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল। তাহলে আমি তো ডিমান্ড করব, বিহারে 1 নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে, কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে। আমি সেটা বলেছি। সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাছবিচার নেই। যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেব, এটাই বলেছি। এটাই, এতে গদ্দারের কি আছে? গদ্দারের ডেফিনিশনটা কি সেটা আমাকে বুঝাক না। মধ্যপ্রদেশের বাঙালিরা বাংলার বাঙালিদের থেকে বেশি সুরক্ষিত, জেপি নাড্ডা এই কথা বলছেন।
মধ্যপ্রদেশের বাঙালিরা বাংলার বাঙালিদের থেকে বেশি সুরক্ষিত এবং যে বাংলা একসময় দেশকে পথ দেখিয়েছে সবাই মিলে তার পাশে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপির এই স্ট্র্যাটেজি, এটা নিয়ে কি বলবেন? নাড্ডাজি যত সম্ভব বাঙালিদের জামাই, জামাই, হ্যাঁ। তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল কামনা করবেন, তো সেটা ওয়েলকাম জানাচ্ছে ওনাকে। বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন তাহলে নাড্ডাজি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন, তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরও বেশি করে কামনা করেন। 11 কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার বাটপারি করছে, চুরি করছে, ওই স্বাস্থ্যসাথীর কার্ডের 5,000 টাকার চিকিৎসা করে 50,000 টাকা করে বিল তুলে নিচ্ছে, নাড্ডাজি একটা কমিশন বসান না। এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা কমিশন করে বাংলার মানুষকে সুস্বাস্থ্য দেখান। আপনি তৃণমূলের পতন চাইছেন, বারবার বলছেন, বিজেপির সাহায্য ছাড়া এটা কি আপনার পক্ষে একার পক্ষে সম্ভব হবে? বিজেপির কোনো সাহায্যের দরকার নয়। বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে, ওই 77-তে পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে। তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল, সেই দলগুলি একসাথে মিলে বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে দেব না। আর এই জুইচোরের পার্টি, যে তুলাবাজের নেত্রী, যে তুলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা, এই মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীতে বসতে সাহায্য দেব না। চাইলে আপনারা করবেন? হুমায়ুন ভাই, বিজেপি সাহায্য চাইলে আপনারা করবেন? বিজেপিকে কিসের জন্য সাহায্য করবো? বললেন বিজেপিকে চাইতে হবে সাহায্য। ওনাকে চাইতে হবে এখানে টিকে থাকতে গেলে, শুধু হিন্দু হিন্দু করে হবে না। এখানে তো শ্রমিক ভট্টাচার্য যেদিন ওনাকে সভাপতি হওয়ার পর সম্বোধনা দেওয়া হয়েছিল, দিলীপ ঘোষ যে কথা বলতেন, গোটা বাংলার মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, সেটা তো আর শ্রমিক ভট্টাচার্য বলে না। তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের উনি নাকি বিরোধী নন। ওই যে উনি ভালো বক্তা, জনভিত্তি নেই, গ্রাসরুটে কোনো লোক নেই। ওনারা তো শুরু করবেন 70% দিয়ে, আমরা শুরু করব 100% দিয়ে। কয়েকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা যে ফারাক্কার বিধায়ক তার বিরুদ্ধে কমিশন বললে এফআইআর করার জন্য, কিন্তু ওখানে দেখতে এফআইআর করে কি হবে? অসীম সরকার বিজেপির বিধায়ক, তার বিরুদ্ধে 100টা এফআইআর হয়েছিল। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তার কেশাগ্র স্পর্শ করতে পেরেছে? তো মনিরুল ইসলাম শাসক দলের হয়েই তো ডাঙ্গা বাজাচ্ছে। বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক, সেখানে বিডিও কার, ডিএম কার, মমতা ব্যানার্জির, তাদেরকে চমকি হুমকি দেখাচ্ছে। তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে এই ডিজিপির বা মানে জঙ্গিপুর পুলিশ পিডির পুলিশ সুপারের, যে ফারাক্কার মনিরুলকে অ্যারেস্ট করবে? অসীম সরকারের মতন একজন বিজেপির বিধায়কের কেশাগ্র স্পর্শ করতে পারছে না, তারপরে তারা আবার সেই রেজ্জাক মোল্লা বলেছিল সিপিএমের নেতৃত্বদের হেলে ধরতে পারে না, কেউ তো ধরতে যাচ্ছে, তেমনি এরা তো অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। আর আজকের দিনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ ব্যবস্থা নেবে। এমনি তো বললাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। পিসি ভাইপো দেখেন, রাত্রে খোঁজ নেবেন, নর্মাল ঘুম আর আসে না, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। বাবরি মসজিদ যেটা বলেছে সেটা কবে নির্ধারিত ডেট ঠিক হয়েছে? 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 10টা থেকে কোরআন তেলাওয়াত শুরু হবে, 12টা থেকে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। একদম ফাইনাল। একদম নির্ধারিত সময় আপনারা যাবেন, আপনাদের ইনভাইট থাকলো, আপনারা গিয়ে দেখবেন। কেরলের একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইঞ্জিনিয়ার, তার মেশিনারি তার আগেই নেমে যাবে। কাজ 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে কাজ শুরু হবে। পাশাপাশি একদিকে যেমন বাবরি মসজিদ হচ্ছে, তার পাশাপাশি এখন রাম মন্দির হবে বলেছিল, সেই রাম মন্দিরে কালকে হচ্ছে চ্যারিটেবল ট্রাস্টের ওয়েবসাইটের উদ্বোধন হচ্ছে, বহরমপুরে সুকান্ত মজুমদার যাচ্ছে, সেটা কীভাবে দেখছেন? দেখুন, আমি বলেছি যে আমার যেমন মসজিদ করার অধিকার আছে আমার কমের টাকায়, পাশাপাশি অমুসলিম যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের মন্দির করার অধিকার রয়েছে। সে ব্যাপারে ওনারা, আমি যখন 2024 সালে ঘোষণা করেছিলাম, তখন ওনারা সাগরদিঘিতে একটা প্রত্যন্ত গ্রামে একটা রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিল। পাশাপাশি আমি যখন 6 ডিসেম্বর
এটা করেছি বাবরি মসজিদে, সেদিনকে আবার বহরমপুরের একটা জায়গাতে করেছে। আমার যদি কোনো সাহায্য তারা প্রার্থনা করে যে রাম মন্দির করার ক্ষেত্রে, আমি নিশ্চয় করব, আমার টাস্ক করবে। আমার শেষ প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি বারবার জোটের কথা বলছিলেন, সেই জায়গাতে জোটের কি ভবিষ্যৎ, কোনো ইঙ্গিত, মানে নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর সঙ্গে জোট হচ্ছে? আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পুলিশ এত যদি দক্ষতা থাকতো, তাহলে যেদিন আলাউদ্দিনের ডেড বডি আসলো বেলডাঙ্গায়, যেদিন 7 ঘন্টা ধরে, শুক্রবার সকাল 9টা থেকে প্রায় 7 ঘন্টা NH-12 অবরোধ থাকলো, তখন মমতা ব্যানার্জির প্রশাসন কি করছিল? এসপি, ডিজিপি, তারা কেন ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই পোস্টমর্টম রিপোর্টটা ওপেন করেনি যে না আপনাদের ছেলে খুন হয়নি, ও সুসাইড করেছে? এই পোস্টমর্টম রিপোর্টটা তখন ওপেন আনলে তো নিশ্চয়ই এটা হতো না। আমার মনে হয় এটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য, বা রাজ্যের মুসলিমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতায় নেমেছে, বা রাস্তা অবরোধ থেকে শুরু করে তাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, এবং এই রাজ্য সরকারের দুর্নীতির পাহাড় জমে যাওয়া, তার বিরুদ্ধে মুসলিমরা যেভাবে সোচ্চার হচ্ছে, তাই আলাউদ্দিনের খুনের গল্পটাকে পোস্টমর্টমের রিপোর্ট খাড়া করে বলা হচ্ছে যে সে সুসাইড করেছে। তো তার বাড়িতে আমি নিজে গেছি, এবং তার একটা 3 বছরের বাচ্চা মেয়ে আছে। তার বাবা হ্যান্ডিক্যাপ, 2 পা তার সোজা হয়ে চলাফেরা করতে পারে না। তারা 2 ভাই, বড় ভাইটা দুবাইয়ে থাকে, সেও সংসারের রোজগার করার জন্য দুবাইয়ে, আর এও হকারি করত। তো একজন হকার তার মরার প্রয়োজন হলে সেখানে গিয়ে গলায় ফাঁস দিয়ে মরবে? 10 দিন আগে গিয়েছে সে পরিবারের রোজগার করতে, তার এত দেরি হলো হেমন্ত সোরেনের পুলিশের কাছ থেকে রিপোর্ট কালেক্ট করতে। এই রাজ্য সরকারের আন্ডারে অনেক পোস্টমর্টম রিপোর্ট নিজেদের ডাক্তার, যে সার্জেনরা বা যে হসপিটাল পোস্টমর্টম করে, কতবার রিপু করতে হয়েছে, আপনারা এই সরকারের নজির আছে। তো আমার মনে হয় আলাউদ্দিনের খুনটাকে সুসাইড বলে চালানোর একটা অপচেষ্টা রাজ্য সরকার এবং ঝাড়খণ্ডের প্রশাসন মিলে করছে। হ্যাঁ, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিকল হলে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এত যাদের সাথে সখ্যতা, বা যে সরকারের সঙ্গে এত নিবিড় সম্পর্ক, তার একটা PM রিপোর্ট বের করতে কোনোদিন স্টেট টু স্টেট যদি লিওজো করতো, আমার মনে হয় 1 ঘন্টার মধ্যে রিপোর্টটা চলে আসতো। কেন আনেননি? এটাই এই বলতে যাবে কেন, যেটা তা পুলিশ যখন তার নির্বিকার, বহরমপুরের এসপি সহ বেলডাঙ্গার পুলিশ প্রশাসন যখন 7 ঘন্টা ধরে একটা NH-12 যখন অবরুদ্ধ হয়ে আছে, যখন তাদের থামাতে পারছে না, তখন তো এটা সামনে আনলেই তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে এটা জল হয়ে যেত, বা রাস্তা অবরোধ উঠে যেত। 2 বিধায়ক